সুপ্রিয় দর্শক, এসএটিভির রাতের আয়োজন লেট এডিশনে আপনাদের সবাইকে স্বাগতম। সঙ্গে আছি আমি জাহিদুর রহমান খান। দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় কেমন হলো বাজেট। আর এই আলোচনায় আমার সঙ্গে স্টুডিওতে আছেন বিশিষ্ট অর্থনীতিবিদ, গবেষণা প্রতিষ্ঠান এনবিআর এর চেয়ারম্যান অধ্যাপক ডক্টর আহসানুল আলম পারভেজ, আছেন মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী হাজী আজমল হোসেন বাবলু এবং এফবিসিসিআইয়ের পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ নিজামুদ্দিন। আপনাদের তিনজনকেই আমাদের আলোচনায় স্বাগত জানাচ্ছি। আলোচনার শুরুতে আমি অধ্যাপক ডক্টর আহসানুল আলম পারভেজ আপনার কাছে যেতে চাই। আমরা দেখলাম যে কোনো রকম কাটছাট ছাড়াই মোটামুটি বলা যায় যে মোটা দাগে যা ছিল সেই বাজেটটি পাশ হলো সংসদে 7,95,000 কোটি টাকার। আপনি জানেন এর মধ্যে দুটি সুবিধা যেটি ছিল যে 15% দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ, অর্থাৎ অপ্রদর্শিত আয় প্রদর্শনের যে সুযোগ সেটি বহাল আছে, এবং এমপিদের মাননীয় সংসদ সদস্যরা যে শুল্কমুক্ত গাড়ি নিয়ে আসতে পারবেন সেটিও রাখা হয়েছে। আমরা যেটি প্রত্যাশা করেছিলাম সেই প্রত্যাশার জায়গা আসলে কতটা পৌঁছাতে পারবে এই বাজেটে? আপনার মাধ্যমে আপনার কোটি দর্শককে সালাম, শুভেচ্ছা দিয়ে শুরু করছি। আপনি একটু জটিলভাবে প্রশ্ন করেছেন, আমি সহজ সরলভাবে উত্তর দেব। প্রথম কথা হচ্ছে, আপনার থেকে অনুমতি নিয়ে আমি বলবো, যখন আপনার ছেলে পাশ করে আপনি মিষ্টি বিতরণ করেন। তো আজকে বাজেট পাশ হয়েছে, আমাদের দায়িত্ব মিষ্টি বিতরণ করা। অথবা আপন মানুষ পরিবারে কেউ মারা গেলে আমরা তাকে দাফন করে দিই। বাজেট যেহেতু পাশ হয়ে গেছে, বিষয়বস্তুটাকে দাফন করা যেতে পারে। তারপরেও যেহেতু এটা জনস্বার্থের বিষয়, আমাকে প্রথম পজিটিভলি এটা বলতে হচ্ছে যে এবারের বাজেট গরিব মানুষকে খাইয়ে পরিয়ে বাঁচিয়ে রাখার জন্যই বাজেট একটা চেষ্টা ছিল। তবে সেই প্রচেষ্টা ব্যর্থ হতো। আচ্ছা, এটা আমি একসাথে বলিনি যে আমাদের যেহেতু ডলার 110 টাকা থেকে 117 হয়েছে 3 মাসে, ইট ইজ প্রজেক্টেড যে IMF-এর এবং দাতা সংস্থাগুলোর চাপে আমাদেরকে আরও ডলার ডিভ্যালু করতে হবে। আমার দুই পাশে বড় বড় লোকজন আছে। সো আমি মনে করি যে বাই ডিসেম্বর এটা হয়তো 127 টাকা হতে পারে, আরও বেশি হতে পারে। তাহলে এই কনজিউমার আইটেম আমরা যেগুলো গরিবের জন্য ইম্পোর্ট করব, এমনি বিশ্বব্যাপী ইনফ্লেশন, জিনিসের দাম বাড়ছে, আমরা এরপরে আমাদের ইম্পোর্ট কস্ট আরও বেশি বাড়বে। তাই যেই উদ্দেশ্যে অর্থমন্ত্রী গরিব মানুষকে খাইয়ে পরিয়ে বাঁচিয়ে রাখার জন্য বাজেটটা করেছে, সেই উদ্দেশ্য অর্জিত হবে না। এইবার আপনি আসেন এমপি সাহেবদের গাড়ির বিষয়টা দেখেন। আমাদের দেশে বাজেট কেমন প্রত্যাশা করেছেন, কেমন বাজেট পেলেন, আমার মনে হয় না আপনার বুদ্ধি হয়েছে পর্যন্ত আপনি কখনো বলতে পেরেছেন মনের মতো বাজেট হয়েছে। তো এক পার্টি বলবে গরিব মারার বাজেট, আরেক পার্টি বলবে যে সবচেয়ে ভালো বাজেট। আমার মনে হয় এই দুটাকে মাঝামাঝি রেখে আমি বলবো এবারের বাজেট হয়েছে টানাটানের বাজেট। আর এবারের বাজেটে অপ্রত্যাশিতভাবে কিছু ক্ষমতাশীল ছিনতাইকারী কিছু সুযোগ সুবিধা ছিনতাই করে নিয়েছে। যেমন মনে করেন যে 30 লাখ টাকার উপরে বা হায়ার, সবচেয়ে হায়ার স্ল্যাবের ট্যাক্স 25 থেকে 30 করা হয়েছিল। সো অর্থমন্ত্রীকে ব্যাগিয়ে দিতে হয়েছে। উনি ধাক্কা করতে পারবেন না, বেচারা ভদ্র মানুষ, উনি ব্যাগিয়ে দিয়েছেন। ইকোনমিক জোনগুলোতে 1% কর দেওয়ার জন্য বলা হয়েছিল, উনি ব্যাক গিয়ার দিয়েছেন। এমপি মহোদয়দের ট্যাক্স বসানো হয়েছিল 25%, উনি ব্যাক গিয়ার দিয়েছেন। সো অন্যান্য বিষয় যে তিনটা আমি বললাম ওটার ইকোনমিক রিজনস আছে। এমপিদের ট্যাক্স কমায় দেওয়ারও রিজন আছে, যেহেতু আমরা বিষয়বস্তুটা দাফন করে ফেলছি আমি। তাই আমি আজকে এমপিদের পক্ষ নেব যে একবার 20-50 কোটি বা 10-20-30 কোটি টাকা দিয়ে নমিনেশন কিনে 20-50 কোটি টাকা দিয়ে এমপি হয়ে সে শুধু গাড়িতে চড়বে, তার ওয়াইফ চড়বে না, তার ছেলে মেয়ে চড়বে না, রিক্সায় চড়বে,
এটা ঠিক যুক্তিসঙ্গত নয়। আপনি বলতে পারেন যে প্রাডো, হ্যারিয়ার, রেঞ্জার আনতে পারবেন না। আপনি বলতে পারেন যে প্রিমিও বা ছোটোখাটো 2000 সিসি জিপ। না, আমি তো মনে করি এমপিদের আগামী বাজেটে 2টি গাড়ি ট্যাক্স ফ্রি আনতে দেওয়া যুক্তিসঙ্গত, এবং আমার যুক্তি শিখে তারা আগামীবার হয়তো সেটা বলবে। তাই এখানে গরিবের হিস্সা কিছু ছিনতাই হয়ে গেছে, তো সেটা নিয়ে আমরা ব্যথিত। কিন্তু বাজেট তো পাস হয়েছে, আজকে আপনার এখানে এসে মিষ্টি মুখ করানো উচিত ছিল আপনার আমাদেরকে। তো আমি সমালোচনা করতে চান না, কিন্তু ভালো দিক কি এই বাজেটে আমরা কি বলতে পারি যে সংকট এই বাজেটে কাটিয়ে ওঠার একটা চেষ্টা মাত্র? এই বাজেটের ভালো দিক কি? এই বাজেটের ভালো দিক আছে, যেমন এই বাজেটে বেশি বেশি করে চুরি করার জন্য বাজেটের সাইজকে খুব বড় করতে দেওয়া হয়নি। 35,000 crore বৃদ্ধি পেয়েছে। এই খারাপ দিক আরও আছে, নিয়ত ভালো পরিণতি খারাপ। এটা যে আপনি ইনফ্লেশন সামথিং অ্যারাউন্ড 6.8 ধরে রাখবেন, এটা আমি দিনের বেলাতেও চিন্তা করি না। আমি তো একজন সাধারণ অর্থনৈতিক ছাত্র। তো আপনার একইভাবে আপনার জিডিপি গ্রোথ ওইটাও স্বপ্নীল। তাই মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা হয়তো এই পরিস্থিতি উতরে যাব। প্রধানমন্ত্রী শুনতেছেন, আমি প্রধানমন্ত্রীকে তেল দিচ্ছি না, আপাকে আমি তেল দেই না। আপা এই যে চায়না যাচ্ছেন, এই যে এমন তো হতে পারে চায়না অভাবনীয়ভাবে আমাদেরকে টাকা দেবে এবং আমাদের চায়নার লোনকে রিশিডিউল করে দেবে। তাহলে আমরা নিঃশ্বাস ফেলার সময় পাবো। এই যে অর্থনীতি যে ডিক্লাইনিং, সংকটও বলবো না, পতনশীলও বলবো না, আমি বলতে চাই ইট ইজ এ ডিসেন্ডিং ইকোনমি। ওইটার থেকে হয়তো আমরা কিছু সময় পাবো ঘুরে দাঁড়াতে, শ্রীলঙ্কার মতো। এটা তো বাজেটের অংশ না, এটি তো রাজনৈতিক নেতৃত্বের, এটা আমি বলবো বিদেশি সাহায্য, দক্ষতা। জি, বিদেশি সাহায্য। তো এই মুহূর্তে আজকের আপনার এই মুহূর্তে আমি ঘুম যাব এই আশা করতে করতে যে আপা যেন খালি হাতে চায়না থেকে ফিরে না আসে। না হলে খবর আছে, খবর আপার নেই, শুধু আপার না, খবর আপনার আছে, খবর আমার আছে, খবর মেহনতি মানুষের আছে, খবর এদেশের আছে। তো সেই জন্য আমরা চাই না আমাদের ব্যবসা বাণিজ্য, এনারা এত কষ্ট করে শিপ আনেন, কাটেন, চাকরি সৃষ্টি করেন, ওনারা ট্রেডিং করেন, আমরা চাই না সব মাটিতে শুয়ে যাক। আসসালাম পারভেজ, আমি আপনার কাছে আবার আসবো। হাজী আজমল হোসেন বাবলু, যেটি পারভেজ স্যার বলছিলেন যে একটা শঙ্কার কথা, যদি ঠিকমতো অর্থের জোগাড় না হয়, বৈদেশিক সাহায্যে না আসে, সেক্ষেত্রে অনেক কিছু নিয়েই তার বললেন তিনি যে তার ভাষায় যে খবর আছে, আসলেই কি কোনো শঙ্কা প্রকাশ পায় কি না ভবিষ্যৎ অর্থনীতি? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সহ-আলোচক দুজন এবং এসএটিভির শ্রোতাবৃন্দ। আসসালামু আলাইকুম। অ্যাকচুয়ালি খুব মনোযোগ সহকারে আমি পারভেজ ভাইয়ের কথাগুলি শুনতেছিলাম, এবং যে কথাগুলি আজকে উনি বললেন, এই কথাগুলি যদি আজকে আমাদের যারা রাজনীতিবিদরা চিন্তা করতেন, বা এই ধরেন কাদা ছড়ে থেকে দূরে থেকে কিছুটা হলেও অন্তত আমরা এই ক্রাইসিস মুহূর্তটা কিছুটা হলেও উত্তোলন হতে পারতাম। তা না করে এই যে আমরা একে অপরের প্রতি যে বিদ্বেষ, ওইটা নিয়ে এই সময় নষ্ট করতেছি। আর যে কথাটা পারভেজ ভাই বললেন যে চায়নাতে যদি খালি হাতে আসে তাহলে কিন্তু খবর আছে, এটা দিবালোকের মতো সত্য। যদি কোনো কারণে এইটা স্লিপ করে তাহলে কিছুটা ইঙ্গিত কিন্তু পারভেজ ভাই দিলেন, যে শ্রীলঙ্কার কথাটা উল্লেখ করলেন। আমরা চাই না যে কোনো দিনই কল্পনা করি না যে এই দেশ শ্রীলঙ্কা হয়ে যাক বা শ্রীলঙ্কার মতো হোক। এই যে আমরা একজন ব্যবসায়ী হিসাবে আমরা সবসময় চাই যে অন্তত একদম হায়ার লেভেলের কিছু চিন্তা না করে মিডিল ক্লাসে আমরা ওই উচ্চবিলাসী সিঙ্গাপুর হয়ে যাবে বা ইউরোপ হয়ে যাচ্ছে, এই ধরনের মন মানসিকতা দূর হয়ে এশিয়া থেকে যদি এই রাজনীতিবিদরা যদি আজকে লাগাম কিছুটা হইলেও টানতে পারতো। আজকে
ধরেন বাজেট তো পাস হয়ে গেছে, 7,95,000 কোটি টাকার তো একটা বাজেট পাস হয়ে গেছে। এটা যেভাবেই হোক খরচ করতে পারুক না করতে পারুক, এই বাজেট তো পাস হয়ে গেছে। আজকে 117 টাকা ডলার, যেটা ইম্পোর্টের কথা একটা জায়গায় উল্লেখ করলেন উনি, 117 টাকা। অ্যাকচুয়ালি তো 117 টাকা ডলার নাই, এটা তো বাংলাদেশের ঘোষিত। আপনি এলসি করতে গেলে মিনিমাম 120 টাকা ডলার কিনে তার বাদে আপনার এলসিটা করতে হয়। আজকে ইম্পোর্ট প্রায় 40% নেমে আসছে, কিন্তু এই 40% যে নেমে আসছে এটা কিন্তু অ্যাডজাস্ট করার একটা জায়গা ছিল। যদি এনবিআরের সদ ইচ্ছা থাকতেন তাহলে কিন্তু এটার অ্যাডজাস্ট করতে পারতেন। 86 টাকা যখন ডলার রেট ছিল তখন কিন্তু এই 25%, 15% ব্যাট, 40% বা এমন এমন জায়গা আছে 65%, 60% এসডি, এগুলোর কিন্তু লাগাম টানতে পারতো। এবার এই সুযোগটা ছিল, এনবিআরে কিন্তু কোনো ক্ষতি হতো না। কারণ আজকে যদি এই এসডিটা উঠায় দিত, এই 20%, 40%, 45%, 60% পর্যন্ত এসডি আছে, এই এসডিটা যদি উঠায় দিত তাহলে এই যে পারভেজ ভাই আজকে যে সংখ্যার কথাগুলি বললেন যে এই দ্রব্যমূল্যের দাম বেড়ে যাবে, মূল্যস্ফীতি আপনার জানি না ডিসেম্বর পর্যন্ত 11% থাকবে কিনা। আমার চেয়ে ভালো আবহাওয়া দ্বিতীয় রাউন্ডে পারভেজ ভাই বলবে যে লক্ষ্যমাত্রা তো 6.5 নিয়ে আসে। এটা যদি আপনি কল্পকাহিনী মুখরোচক বলতে পারেন, কিন্তু আপনি কি একজন সচেতন নাগরিক হিসাবে কি আপনি মনে করেন যে 6.5 বা 7, 8, 9, 10 নেমে আসবে? এটা অন্তত আমরা সাধারণ নাগরিক বা একজন ব্যবসায়ী হিসেবে এটা আমরা বিশ্বাস করতে পারি না যে মূল্যস্ফীতি 11%। এখন এইটাকেই ধরে রাখাটাই আমি মনে করি এই গভর্নমেন্টের চ্যালেঞ্জ। এই 11% যদি ধরে রাখতে পারে তা আমি মনে করি যে আমাদের মতো যারা মধ্যবিত্ত আছি, যারা আমরা ওই ট্রেডিংয়ে ব্যবসা করতেছি, এরা মনে হয় হয়তো কিছু সময় পিছিয়ে থাকতে পারবো। না হলে ডিসেম্বরের পরে দেখবেন আপনি অনেক ব্যবসায়ী ব্যবসা গোটা ফেলেছে। এখনই আপনি পুরান ঢাকা যান না, আপনি দেখেন মৌলিবাজার, চকবাজারে গিয়ে প্রতিদিন, আমি সবচেয়ে অদ্ভুত, গত পরশু পারভেজ ভাই, গত পরশু মৌলিবাজারে বৈশা রয়েছি, মৌলিবাজারের ভিতর দিয়ে একটা প্রাইভেট কার যাচ্ছে। এইটা আমার জীবনে, আমি 84-এ মৌলিবাজারে গেছি, এইটা আমার জীবনে একটা স্মৃতি হয়ে রইল যে দুপুরবেলা মৌলিবাজারের ভিতর দিয়ে একটা প্রাইভেট কার যাচ্ছে। তাহলে বোঝা যায় যে ব্যবসায়ীরা কেমন আছে। তারপরে এই যে একটা আতঙ্ক ব্যাট, ইনকাম ট্যাক্স, আজকে দেখেন এনবিআর একটা, এই যে পারভেজ মতো বলতে হয় যে এনবিআরের ধন্যবাদ না দেওয়া পারা যায় না। আজকে কিন্তু একটা সাবাসী কাজ করছেন, একজন কমিশনারের এত বড় ব্লেম ওঠার পরে ওনারে বগুড়ায় বদলি করেছেন। তো এটা তো অবশ্যই উনি ধন্যবাদ পাওয়ার একটা কাজ করলেন যে দেখালেন এত বছর পর। দেখেন এনবিআরের অনেক জায়গায় কাজ করার সুযোগ ছিল, অনেক জায়গায় কাজ করার সুযোগ আছে এখন আমি মনে করি। এই জুজুর ভয়তে আগে এই দেশের জনগণকে বের করতে হবে, এই ব্যবসায়ীদের বের করতে হবে। কোর্টে গেলে একটা পেপার সাবমিট করলে মিনিমাম 15-20 দিন একটা পেপার মালের ডেলিভারি লাগে, মিনিমাম 15 দিন ডেলিভারি লাগে। এটা আমরা একবার বাংলাদেশ দোকান মালিক সমিতি এই চেয়ারম্যানের সময় আমি ব্যক্তিগতভাবে জোরালো বক্তব্য রাখছিলাম যে আপনি এই যে একটা ওয়ার্ড লেখেন যে ট্যারিফ ভ্যালুর মধ্যে সর্বনিম্ন ভ্যালু, ম্যাক্সিমাম কিন্তু সর্বনিম্ন ভ্যালুতেই অ্যাসেসমেন্ট হচ্ছে। বাট এই যে একটা জুজুর ভয়, যে এটা তো এই লেখাটা আপনি উঠায় দেন, উঠায় দেওয়া যে মালটা আপনি $6 অ্যাসেসমেন্ট করতেছেন, আপনি এটা প্রয়োজনে $60 করেন, কোনো ইম্পোর্টারের পর্তা হইলে আনবে না, আনবে না। কিন্তু আপনি ডাকে রাইখা আপনি $6 মাল, আমি অনেকে কিন্তু ওই জিনিসটা জানে না যে এটা যে নিম্নতম ভ্যালু $6 বা $3 বা $5, ওই এটা দেখে না, ওরা দেখে ট্যারিফটা দেখে $6 মালটি ইম্পোর্ট করার পর যখন পেপারটা সাবমিট করে ধরেন একদম সব প্রক্রিয়া শেষ করার পর তো উনি অ্যাসেসমেন্টে যান। অ্যাসেসমেন্টে যাওয়ার পর তখন এই যে নাটক শুরু হইল,
এটা এই বেলো না, এটা সেই বেলো না, এটা বারকোটে দেখতে হবে, এইটাই অমুক রেট করে এই জুজুর বয় দেখাইতে আপনি আসে ওইটা ওই $6 মাল ডেলিভারি হবে, তার বাদে যা হওয়ার যা ঘটনাগুলি ঘটে এটা মানে দিবালোকের মতো সবাই ওপেন সিক্রেট। এবং এখন আজকে আমার এক ভদ্রলোক স্টেডিয়ামের, উনিও ইলেকট্রনিক্স অনেক বড় ইম্পোর্টার, বললো যে ভাই এখন একদম মানে হালাল কইরা দিচ্ছে, মানে এই টেবিল মানিটারে হালাল করে দিচ্ছে। আগে তো ধরেন মিস ডিক্লার বা আমরা দেখতাম পত্রিকায় দেখতাম, টিভি খুললে দেখতাম যে আজকে 6 কন্টেনার মাল ধরা পড়ছে, আজকে 5 কন্টেনার মাল ধরা পড়ছে। আজকে বলেন তো 2 বছর ধরে এরকম কোনো রেকর্ড আছে? আমি 2 বছরের মধ্যে গত 1 সপ্তাহ আগে দেখলাম চিটাগাং একটা সিগারেটের কন্টেনার ধরা পড়ছে। এরকম কোনো রিপোর্ট দেখছেন যে চিটাগাং পোর্টে এত কন্টেনার মাল ধরা পড়ছে, অমুক কন্টেনার? দরকার পড়ে না তো, এখন সবই ম্যানেজ হয়ে যাচ্ছে, ম্যানেজ হয়ে যাচ্ছে। যার ফলে আমার মনে হয় যে এই যে মাননীয় প্রধানমন্ত্রী উনি যতই করুক, যত প্রচেষ্টাই করুক, যদি এই লাগাম না টাইনা ধরতে পারেন তাহলে ওই ওনার সাথে আমি আবিবের সাথে সুরমিয়ারা বলি যে খবর আছে। বলবে আমি আপনার কাছে আবার আসবো। মোহাম্মদ নিজামুদ্দিন, আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম বাজেট নিয়ে, আপনি শুনলেন দুজনের কথা যে সবারই একটি শঙ্কা আছে, বিশেষ করে দুর্নীতির লাগাম যদি টানা না যায়, মূল্যস্ফীতির নিয়ন্ত্রণ না হয়, তাহলে যে উদ্দেশ্যে বাজেট সেটি আসলে সফল হবে না। আপনার দৃষ্টিতে কেমন হলো বাজেট, বা এটি ব্যবসায়ী বান্ধব কিনা? ধন্যবাদ আপনাকে এবং দর্শক শ্রোতা যারা শুনছেন এসিটিভি। আমি মনে করি যে আসলে বাজেট যেহেতু হয়ে গেছে, আলহামদুলিল্লাহ খুব ভালো বাজেট হয়েছে। কিছু কারেকশন দরকার। যে কারেকশনটা ছিল যে আপনার ধরেন এখন আমাদের একটা ডলারের একটা সংকট চলছে, তা আমি যদি চিন্তা করি যে আমার একটা এমপি 5 বছর আছে, তো সেখানে এই মুহূর্তে আমি তাদেরকে যদি এসআরওটা জারি না করি যে তাদের ইম্পোর্টের বিষয়টা ডিউটি ফ্রি বা যত পার্সেন্টই আমি করি না কেন তাদের, এইটি কিন্তু পরে কলে দেখা গেছে যে যতজন এমপি আছেন এই টাকাগুলি আমার এই মুহূর্তে ডলারটা থাকে। এইটা হলো একটা আমার। আরেকটা হচ্ছে যে আমাদের তো যেহেতু প্রগতি একটা আমাদের বড় ধরনের একটা গাড়ির একটা ফ্যাক্টরি আছে বাংলাদেশে, অ্যাসেম্বলিং করছে, তো এখান থেকেও কিন্তু প্রত্যেক এমপিকে একটা একটা গাড়ি দেওয়া যায়, মানে নির্দিষ্ট যে এই গাড়িটাই তারা এখান থেকে নিতে পারে, তাহলে আমার দেশের টাকা কিন্তু দেশে থাকলো। এইটা হচ্ছে আমার একটা বড় একটা ইয়ে। আর একটা বিষয় হলো দেখেন, আমরা বাজেটে মুখ্য বিষয়টা আমরা বিশ্লেষণে তো শুনলাম, যাচ্ছি বা চিন্তা করতেছি। আমাদের মৌলভীবাজারের ভাই যে কথাটা বললেন যে আসলে খাদ্য দ্রব্য নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে, আমার যদি পেটে ভাত থাকে তাহলে কিন্তু আমি কথা বলবো না। এখন আমাকে পেটে ভাত দেওয়ার জন্য আমাকে কি করা দরকার? আমাকে নিশ্চিত করা দরকার নিত্য প্রয়োজনীয় জিনিসটা লাগামহীন না হয়ে সীমাবদ্ধতার ভিতরে থাকে। সেইটা কিন্তু বাজেটে আসলে পরিপূর্ণতা আসে নাই। তো আমি মনে করি যে খাদ্যদ্রব্য যেগুলির উপরে মানে যেভাবে ট্যাক্স ধরেছেন, যেভাবে ইম্পোর্ট ট্যাক্স আছে, ডিউটি আছে, এগুলি আসলে কারেকশন করা দরকার। আজকে আমরা শৌখিন খামারি বলবো, যারা শৌখিন খামারি আছে দেখবেন আপনার আজকে গরু বলেন, ছাগল বলেন, এই শৌখিন খামারিরা যখন আসছে এই সেক্টরে, তখন কিন্তু গরুর গোস্তের দাম বেড়ে গেছে। আপনি কোরবানির গরু 5-10 বছর আগেও দেখেন আপনি যে 30,000 40,000 টাকা পেয়েছেন। এখন আপনি শুনবেন যে সাদেক একরো 1 কোটি টাকা গরুর দাম। সাদেক একরোকে তো ফার্স্ট অফ অল ওনাকে আইনের আওতায় আনা উচিত। উনি এক ডাকশাক দিয়ে সারা বাংলাদেশে গরুর দাম, ছাগলের দাম বাড়াই দিয়েছে। এর কারণটা কোথায়? ওনাকে আগে চিহ্নিত করা দরকার। তো এইসব শৌখিন খামারি যারা আছে, সাধারণ কৃষক তো মরে যাচ্ছে। যার 4টা-5টা গরু আছে সে তো রেগুলার সেইটার পিছনে শ্রম দিচ্ছে, তার জীবন মরণ সমস্যা নিয়ে সেটার পিছনে আছে। আর খামারি যারা আছে শৌখিন খামারি, আরে আমি তো মানে খুব টফে আছি, 1 কোটি টাকার দামের গরু বিক্রি করতেছি, এই করতেছি সেই করতেছি। আসলে এই জায়গাগুলি আমাদেরকে, এই জায়গার উপরে আমি মনে করি যে কর বসানো উচিত। অন্তত পক্ষে এই খামারি দিয়ে যে ট্যাক্স ফাঁকি দেয় সেই জায়গাটা যাতে না থাকে, এটা আমি বলবো। এনবিআর এর যারা কর্তৃপক্ষ আছেন তারা এই বিষয়টা গুরুত্বের সহিত দেখবে। আর একটা বিষয় বলি আপনাকে, দেখেন যে বিভিন্ন আমার ভাই বলছেন, একশো ব্যবসায়ী ভাই মৌলভীবাজারের, উনি নেতৃত্ব দিচ্ছেন সামনে। তো প্রত্যেকটা সেক্টর, শুধু আমি বলবো চিটং পোর্ট নয়, ম্যাক্সিমাম ধরেন বেনাপোল
ভোমরা, 2 জায়গার কথা আমি মেনশন করলাম আপাতত, 2 জায়গা থেকে ইন্ডিয়া থেকে মালটা বেশি আসতেছে এবং মিস ডিক্লারে কিন্তু মাল যাচ্ছে আসতেছে, আমরা রাজস্ব বঞ্চিত হয়েছি। নিজাম ভাই একটু কারেকশন করি, সরি 30টা সেকেন্ড নেই আপনার। আমরা যখন ইম্পোর্ট শুরু করি তখন বেনাপুলের কমিশনার ছিল যশোরে, যশোর বসতেন, বেনাপুলের কমিশনার থাকার কোনো জায়গা ছিল না। ওনারা ক্যালকুলেশন করতেন, আমি নাম বলি হাফিজুল কবির স্যার, ক্যালকুলেশন করতেন যে এইটা কয় ডলার ধরলে মাল ব্ল্যাক হবে না। আজকে ধরেন এই যে লক্ষ লক্ষ পিস, সরি 2 মিনিট নিলে, লক্ষ লক্ষ পিস শাড়ি 3 পিস চাঁদনি চোখে আছে, আপনি হিসাব করেন তো কয়টা ইম্পোর্ট এসে, প্রতিদিন সমানে গাড়ি আসতেছে, বুঝছেন, অথচ ওইটার দিকে নজর নাই, নজরটা হয়েছে ইম্পোর্টের দিকে। বলেন নিজাম ভাই, সরি। যেটা আমি বলতেছিলাম যে দেখেন আপনি আজকে এই বড়া মৌসুম কিন্তু এখন ইলিশের, আপনি দেখেন আমাদের ইলিশ মাছ বাজারে যাবেন 16 থেকে 1700 টাকা কেজি। আজকে সরকারের নজরদারি কোথায় দরকার? আজকে আমি মনে করি যে আজকে বর্ডার গার্ডের যারা দায়িত্বে আছেন, ডিজি মহোদয়, বর্ডার গার্ড, ওনার একটা সুদর্শন যদি বর্ডারের প্রতি নজর থাকে, তাইলে এই যে আমাদের মিস ডিক্লারে অন্য মাছের সঙ্গে ইন্ডিয়াতে রেগুলার কিন্তু আপনার ইলিশ মাছ যাচ্ছে, এই মাছটা কিন্তু আমার দেশের লোক 1000 টাকায় খেতে পারতো, এখন কিন্তু সেটা থেকে সাধারণ ভোক্তা পর্যায়ে বঞ্চিত। আবার ওখান থেকেও কিন্তু মিস ডিক্লারে চিংড়ি মাছ সহ বিভিন্ন জিনিস চলে আসতেছে, যেটা আসতেছে একটা সি ফিশ আসতেছে আর একটা ফ্রেশ ওয়াটার ফিশ আসতেছে, বাট সি ফিশের হলো ট্যারিফ ভ্যালু কম, ডিউটি কম, ওই একই ট্যারিফে কিন্তু ইন্ডিয়ান মাছটা চলে আসতেছে আমাদের। একমাত্র সেটা হচ্ছে যে আমি এনবিআরের রাজস্ব কর্মকর্তা যারা রয়েছেন তাদেরকে ম্যানেজ করে তারপরে সেই মালগুলো ভারত থেকে বাংলাদেশে নিয়ে আসে। এখানে কিন্তু আমরা রাজস্ব থেকে বঞ্চিত হইতেছি। আমাদের কিন্তু শুধু একটা জায়গায় আমরা দেখলাম কেলেঙ্কারি, তা না, কিন্তু আমাদের কিন্তু আসলে এনবিআরটাকে ঢালাওভাবে সাজানো দরকার। তার কারণটা হচ্ছে যারা হেডকোয়ার্টারে বসেন তারা তো আসলে সেই তদারকিটা তাদের ঠিকভাবে হচ্ছে না, মনিটরিংটা ঠিকভাবে হচ্ছে না। আমরা একটা বিরতি নিতে চাই, বিরতির পরে আবার আসবো, শুনবো আপনার কথা। দর্শক, লেট এডিশনে নিচ্ছে একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন এসটিভি রাতের আয়োজন লেট এডিশন। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। অধ্যাপক ডক্টর রাসেল আলম পারভেজ। প্রফেসর, আমরা যেটি নিয়ে আলোচনা করছিলাম, বিশেষ করে অর্থনীতির যে চ্যালেঞ্জগুলো ছিল, বেশ কয়েক বছর ধরে এটা মোকাবেলা করে যাচ্ছে বাংলাদেশ, সেগুলো উত্তরণে আসলে কি নির্দেশনা আছে বা সেখানে কতটুকু কাজে আসবে বাজেট প্রস্তাবনায়? প্রথম কথা হলো, আমি আপনার ওই 1 সেকেন্ড ওটাতে একটু টাচ করব। আমি চায়না থেকে টাকা পাওয়া গেলে বাজেটের সাথে সেটা সম্পর্ক কি? চায়না থেকে টাকা পাওয়া না গেলে আমি অবশ্যই আজকে আপনার এখানে ঘোষণা দেব যে আমাদের বাজেটের যেই পরিমাণ টাকা আমরা বৈদেশিক ঋণ হিসেবে থেকে পাবো ভাবছি, অথবা ব্যাংকিং খাত থেকে নিচ্ছি, একটা 1,27,000 কোটি আর একটা 1,35,000 কোটি। সো ব্যাংক থেকে যদি এই ঋণ নেওয়া হয় তাহলে ওনাদেরকে আর ব্যবসা বাণিজ্য করতে হবে না, এলসি খুলতে হবে না, ঋণ নিতে হবে না। সো রাষ্ট্র হয়ে যাবে ব্যাংকের মেইন ক্লায়েন্ট এবং স্থানীয় অর্থনীতি আপনার সংকুচিত হবে। মৌলভীবাজার, ওনার মৌলভীবাজারে দিয়ে উনি দিনের বেলা দেখবেন যে ট্র্যাক্টর যাচ্ছে, প্রাইভেট কার না। 1 নাম্বার 2, যদি চায়না আমাদের টাকা না দেয় তাহলে আমার সারা জীবনের অর্থনীতির লেখাপড়া দিয়ে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আমরা বৈদেশিক সূত্র থেকে 1,35,000 কোটি টাকা পাবো। কিন্তু আমি পড়াশোনা করি, এই অংশটা আমি শিওর না। আমি চায়না থেকে আমরা টাকা পাবো আশা করছি। চাইনিজ প্রেসিডেন্ট যখন বাংলাদেশে এসেছিল তখন আমার মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কতগুলো বিষয়ে উচ্চ মার্গের কতগুলো বিষয় আলাপ আলোচনা হচ্ছিল। যেমন আপনারা সবাই জানেন এটা হয়ে গেছে রাশিয়ার পারমাণবিক চুল্লি, যেখান থেকে বিদ্যুৎ, রূপপুর। এখন চায়নাও আগ্রহ প্রকাশ করেছে, চায়না ন্যাশনাল নিউক্লিয়ার কর্পোরেশন এই বাংলাদেশে
বিস্তর ইনভেস্টমেন্ট করার জন্য আগ্রহ প্রকাশ করেছে, যেহেতু আমাদের বহু জায়গায় ইউরেনিয়াম আছে। তাই আমার একটা বিশ্বাস, এটা একেবারে বিশ্বাস, যে আমার আপা চায়না থেকে খালি হাতে আসবে না, এবং তাই আবার একটু বোধহয় আমরা নিঃশ্বাস নিতে পারবো অর্থনীতিটাকে পুনর্গঠন করতে। আর এক সেকেন্ড আর একটা কথা বলতেই হচ্ছে, আপনার ওই টার্মটার সাথে আমি একমত না, যে এই আমি 1,15,000 টাকা বেতন পাই, আরও 35,000 টাকা খাতা টাতা কেটে পাই, মাঝে মাঝে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে খেপ মারতাম, আবার মাঝে মাঝে আপনাদের এখানে আসলে আপনারা 5,000 টাকার একটা এনভেলপ দিতেন। সো ওরকম মানসিকতা আমার ডেভেলপ করে নাই। এসএটিভি পিএটিভিতে গেলাম 3,000 1,000ও দেয়, ওটা গুনতেও লজ্জা লাগে। তো আমরা ওই টাকাটা হয়তো ড্রয়ারে রেখে দিছি বা ওইটা কোনো জায়গায় রেখে দিয়েছি। আমার ইউনিভার্সিটি থেকে একবারে কাট করে 1,15,000 টাকার উপরে এবং খাতা কাটার উপরে ইনকাম ট্যাক্স দিয়ে দিলাম। শেষ মাসে ইনকাম ট্যাক্স হলো আমার কাছে এসে বলল, স্যার আপনার কাছে কালো টাকা আছে। আমি বলছি কত আছে? বলে স্যার 1.5 লক্ষ টাকা। বলে কেমনে? বলে এই যে এসএটিভির ভাউচার, এই যে আপনি প্রাইভেট ইউনিভার্সিটিতে করছেন। সো কালো টাকা আর অপ্রদর্শিত টাকাকে আলাদা করে বুঝতে হবে। একজন ব্যবসায়ী ব্যবসা করেছে, ইনকাম যা করেছে 25% দেখায় নাই, এটা কালো টাকা নয়, অপ্রদর্শিত, এটা অপ্রদর্শিত টাকা। উনি তারপর বছর এটা প্রদর্শন করে ফাইন দিয়ে চলে যেতে পারে। কারো ক্যান্সার হয়েছে, তো সে কি আপনার ইয়াতে গিয়ে চেন্নাই থেকে এখানে এসে ট্যাক্স দেবে নাকি? কালো টাকা হলো ছাগলের টাকা। কালো টাকা হলো যারা 15 লক্ষ টাকা দিয়ে ছাগল কিনেছে, ওদের সারা জীবনও। কালো টাকা হলো যারা 1.5 কোটি টাকা দিয়ে গরু কিনে, ওদের সারা জীবনও 1.5 কোটি টাকা ইনকাম তারা দেখাতে পারবে না, অর্থাৎ তারা পে স্লিপ, ইনকাম সোর্স দেখাতে পারবে না। তাই অর্থমন্ত্রীর উচিত একেবারে সার্কুলার দিয়ে অপ্রদর্শিত টাকা আর কালো টাকা এক জিনিস নয়। কালো টাকা হচ্ছে ছুরি গায়ে লাগাইয়ে আপনি টাকা নিয়েছেন, চাঁদাবাজি, সন্ত্রাস, আর এখানে কলম না হলেও ফাইল সাইন করতেছেন না, এটা হচ্ছে কালো টাকা। কিন্তু উনি কষ্টসৃষ্ট করে ব্যবসা বাণিজ্য করে উনি একটু লাভ বেশি করছে, ওইটা লুকাইছে, ওইটা কালো টাকা হয়ে গেল। তারপরে বছর যে উনি দাপ পাস করে অর্ধেক পুঁজি হারাই ফেললো, তো ওইটা কি হলো? তো সো আমাদের এখানে অর্থমন্ত্রীরা এই সমস্ত প্রশ্নের ডেফিনেশন ঠিক করতে পারে নাই। আমি আপাকে বলবো যে আপা, কালো টাকা আর অপ্রদর্শিত টাকাকে যদি বিভেদ করা হয়, আমাদের বেশি আসবে, এই ট্যাক্স জমা বেশি আসবে। কেউ একটা ভুল করছে, ভাবতেছে ভাই ধরাধরি হবে, সরকার, আমি এখন এমপি, যখন এমপি নাই তখন সে ডরে ভয়ে 15% দিয়ে কিন্তু দিয়ে দেবে। কিন্তু ওটাকে যদি আপনি কালো টাকা বলেন, তাহলে বেগম খালেদা জিয়ার মতন, সাইফুর রহমান সাহেবের মতন, আমার আপা যাদের নাম ঘন ঘন বলে, যে ওদের মতন কালো টাকার মালিক হয়ে যাচ্ছি আমি। এই বিষয়টা নিষ্পত্তি দরকার, আমার আর কিছু বলার নেই। জি, আমি আপনার কাছে আবার আসবো। হাজী আজমল হোসেন বাবলু, যেটি নিয়ে আলোচনা করছেন, আপনি মূল্যস্ফীতির কথা বলছিলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা যায় কিনা। ব্যবসায়ীদেরও নানাবিধ সমস্যা ছিল, বিশেষ করে এলসি খুলতে পারেন না তারা, ডলার সংকট, সেগুলো আসলে অবসান হবে কিভাবে? আমি তো বললাম ওই আপনার যে এইটার পথ ছিল, খুব সহজ পথ ছিল। যদি এনবিআর একটু হাত বাড়াইতো এই বাজেটের সময়, যদি এনবিআর এই জায়গাগুলির আইডেন্টিফাই করতে পারতো, তাহলে কিছুটা হইলেও এটাকে লাগাম টান ধরতে পারতেন। আপনার ধরেন, আমি একটা পারফিউমের কথাই বলি, ট্যারিফ ভ্যালু আছে $10, এখন চিটাগাং অ্যাসেসমেন্ট হচ্ছে $25, 131% ডিউটি। ডলারের রেট ছিল তখন এই 131% ডিউটি, কিন্তু ওই ডলার যখন 76 টাকা ছিল, যখন 76 টাকা ডলার রেট ছিল, তখনও কিন্তু এই 131% ডিউটি। আর এখন এই 2 দিন আগে চালু হয়েছে 117 টাকা অ্যাসেসমেন্ট। 117 টাকা অ্যাসেসমেন্ট চালু হয়ে গেছে অলরেডি। 117 টাকা যদি অ্যাসেসমেন্ট হয়, তাহলে আপনার ওই 131% ডিউটি রেখে দিল, তাহলে ওইটার এখন ভ্যালু দাঁড়াইতেছে কত, হিসাব করেন আপনি।
মিনিমাম 45-50% ভ্যালু বাইরে যেতেছে। আমি একটা পার্মলিভ সাবান, একটা পার্মলিভ সাবান সর্বোচ্চ ছিল 60 টাকা, আজকে 165-80 টাকা, 70 টাকা। বাচ্চাদের একটা জনসন শ্যাম্পু মাত্র 50 ml 110 টাকা, যেটার দাম ছিল মাত্র 28 টাকা। একটা শ্যাম্পুর দাম ছিল থাইল্যান্ডের একটা জনসনের একটা বাচ্চাদের ব্যবহারের শ্যাম্পু। এটা ওদের তো কোনো সমস্যা নেই। আমি গিয়ে মার্কেট করি কোথায়, ওই ছোট ছোট দোকানগুলির মধ্যে। আর ইউনিমার্টে গিয়ে দেখেন, আমি যে বেগুন কিনতেছি বাজারে গিয়ে 50 টাকা, ওইটা ইউনিমার্টে 85 টাকা, সঙ্গে 15 টাকা ব্যাট, 15% ব্যাট, এবং লাইন ধরে দিচ্ছে। আপনি বললো ভাই ফিশের কথা, এই বছর গত 2 বছরে সালমান ফিশ খাইছে কিনা সন্দেহ আছে। দেখেন ইউনিমার্টে দিতে পারে না, আমরা তো ঢুকতে সাহস পাই না, ব্যবসায়ীরা ঢুকতে সাহস পাই না। তো এগুলি যদি আইডেন্টিফাই গভর্নমেন্ট না করে, কারা কেনে সেটা যেতে সাহস পায় না। এখনো যদি ইউনিমার্ট ক্লাবের বায়াররা, এখন যদি আপনি এখনো যদি বলেন কারা কিনে, তাহলে আমি মনে করি যে এটা আমাদের দুর্ভাগ্য। জাহিদ ভাই, আপনার মতো একজন সঞ্চালক এবং সচেতন ব্যক্তি যদি বলেন যে কারা কিনে, আপনার কাছে যে ইনফরমেশন আছে আমরা মানে শস্য পরিমাণও জানি না। আমরা তো জানি ব্যবসায়ীরাই কেনেন, ব্যবসায়ীরা সেখানে বেশি। শুনেন, একটা জিনিস খেয়াল রাখবেন, ব্যবসায়ীরা কিন্তু কিনতে সাহস পায় না। ও চিন্তা করে আজকে আমার কাছে 2 লাখ টাকা আছে, আমি ইনভেস্ট। আপনারা শুধু তর্ক করছেন। উনি বুঝেছে ইয়াবা ব্যবসায়ী, নারী পাচারকারী ব্যবসায়ী, তাহলে আমার কোনো আপত্তি নেই। হ্যাঁ, অনেক ব্যবসা আছে। আমি তাহলে নাম বলতে হবে, বদিরের মতো ব্যবসায়ী। হ্যাঁ, বুঝছেন, মানে বদির হইতে হইবে আর কি, এই তো বুঝলেন। ঠিক আছে, দেখেন ব্যবসায়ীরা চিন্তা করে যে আজকে আমি 1 লক্ষ টাকা আমার ক্যাশ আছে, ইনভেস্ট করবো, কালকে 1,05,000 টাকা হয়ে যাবে। অথবা ছাগল কমিশনার। আর যদি যে বললেন ওরা তো ধরেন সন্ধ্যার পর ড্রয়ার ভর্তি টাকা নিয়ে যাইতেছে, কার টাকা কোথার থেকে টাকা আসছে খবর নাই, বিবি সামনে দিচ্ছে, বুঝছেন, সমানে শপিং করতেছে 4 হাতে। যার ফলে ওই শ্রেণীটা আলাদা। দেখেন আপনি জাহিদ ভাই, আপনি 5 স্টার হোটেলে যান, আগে এখন বুক করে যেতে হোক। আপনি বলেন তো কয়জন 5 স্টারের ব্যবসায়ীরা যায়? এটা আপনাকে আমি বললাম যে আপনি দেখেন এই ওয়েস্টার্ন, এই সেরাটন, এই আপনার গিয়া ইন্টারকন্টিনেন্টাল, প্যান প্যাসিফিক, বেশ আগেই বুক দিতে হয়, নাহলে আগে বুক দিতে হয়। আচ্ছা, আমি কিন্তু সিট পাবেন না। এই ভাইয়ের আগে 2 মিনিট নেব, আমি আর কথা বলবো না, আমাকে আর সুযোগ দিবেন না। আচ্ছা, না দরকার নেই। এই সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা যেটা আমি এখন বলতে চাচ্ছি আজকের আপনাদের যারা দেখছে তাদের জন্য, এই যে ইনফ্লেশন কাগজে কলমে 6.8, 7.8, উনি 10-11 বলতেছেন। এখন এ ব্যাপারে এই 11 ফাঁকিটা কোথায়? তো এই আজকে সকালে বা গতকালকে আমার ওয়াইফ বললো 200 টাকা কাঁচামরিচ। আমি বলিও না, আমার কিন্তু ব্যথা হচ্ছে, কানে ব্যথা হয়, তোমার তো কিছু হয় না। তাহলে কাঁচামরিচের দাম কত % বেড়েছে, পেঁয়াজের দাম কত % বেড়েছে, আলুর দাম কত % বেড়েছে। আবার আপনি দেখবেন আমার বাবা রিয়েল এস্টেট বিজনেস করতো, তো দেখা যাচ্ছে যে টাইলসের দাম ছিল একসময় 200-250 টাকা, ওই টাইলস এসে গেল 125 টাকা, যেহেতু বাংলাদেশে টাইলস তৈরি হচ্ছে। তাহলে দেখেন এটার দামটা নিচে নেমেছে, কিন্তু ইটের দাম বেড়েছে, তারের দাম নেমেছে, প্যারাকের দাম বেড়েছে। তাই আপনি বেছে বেছে যে সমস্ত জিনিসের এই মূল্য উল্লম্ফন হয়নি, ওগুলোকে দিয়ে হিসাব করে 6.8 দেখিয়ে আমার বাংলার মানুষকে ধাপ্পা দেওয়া যাবে না। আমি শিখিয়ে দিলাম যে ভোজ্য খাদ্যদ্রব্যের মূল্যস্ফীতি কত, আমি ওটা জানতে চাই। আপনি হয়তো দেখবেন যে হঠাৎ করে বাংলাদেশের মানুষ প্লাস্টিকের চশমা কিনছে না, তা আপনি বলবেন যে প্লাস্টিক চশমা তো 4 ভাগ আর 1 ভাগ হয়ে গেছে। ওটাকে যখন আপনি ইনফ্লেশনের যোগ দিচ্ছেন, তখন ইনফ্লেশন ওটা অ্যাভারেজ কমায় নিয়ে আসছে। আমরা গরিব মানুষের জন্য চিন্তা করি, আমরা জানতে চাই খাদ্যপণ্যের
ইনফ্লেশন কত, একদম 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 সরাসরি হিসাব। একদম আপনার সাথে একমত যে সাধারণ জনগণ বাজেট সম্বন্ধে বা মূল্যস্ফীতি কি হইলো জানতে চান না, তারা জানতে চায় যে পণ্যের দাম কমবে কিনা। চাউলের দাম কত, ডাউলের দাম কত, তেলের দাম কত, সবজির দাম কত, এইটা হচ্ছে সাধারণ জনগণের। ওরা মূল্যস্ফীতি শুনতেও চায় না, বুঝতেও চায় না। বা এই 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 ইয়েতে আপনার এই দীর্ঘ 15 বছর যে দেশের অবস্থা, এটা আমি মনে করি এটার থেকে বের হইতে হইলে একটা শক্তিশালী একটা বিরোধী দলের দরকার, এবং এই উদ্যোগ আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রীর নেওয়া উচিত। জি, আজমল হোসেন বাবলু, আমি আপনার কাছে আবার আসবো। নিজামুদ্দিন, যেটি বললেন যে যে সমস্যা বা যেখান থেকে বেরিয়ে আসার কথা, গরিবের জি, আমি যেটা বলবো যে নিত্য প্রয়োজনীয় যে জিনিসটা আছে, গরিবের অধিকারটা কেড়ে নেওয়া হচ্ছে। কারা কেড়ে নিল? দেখেন, এই দেশে কিন্তু আপনার আমাদের বড় লোকের সংখ্যা কিন্তু তেমন একটা বেশি নয়, আমাদের মিড লেভেল সাধারণ মানুষ বেশি। তো আমাদের কি করতে হবে? আমাদের অ্যাকচুয়ালি দরকার হলো যে এখন 200 টাকা যে মরিচের কেসি বললো, কাঁচামরিচ, তো আমি আসলে তো কাঁচামরিচটা না খেয়ে পারবো না। তো সেই ক্ষেত্রে কী করা উচিত? যে মানুষের যারা দৃষ্টিকটু হয়, মরিচ কিন্তু লাগে অল্প পরিমাণ, দৃষ্টিকটুটা হলো এইটাই, আপনি কাঁচামরিচ আপনি ডিউটি ফ্রি করে দেন, আপাতত 1-2 মাসের জন্য ফ্রি করে দেন। যে পণ্যটার দামটা বেড়ে যাবে তখনই আপনি সেইটাকে রেহাত মুক্ত করে দেন, না হয় ফ্রি করে দেন। তাহলে কি হবে? আমি নিত্য প্রয়োজনীয় জিনিসের কথা বলছি, সব জিনিস না। আপনি শৌখিন জিনিস নিয়ে আসবেন, দামি দামি পারফিউম নিয়ে আসবেন, আপনি তো বিদেশে যাচ্ছেনই, আপনি তো পারফিউম নিয়ে আসতেই পারতেছেন। কিন্তু আমার দেশের সাধারণ পাবলিক যারা ভোক্তা আছে, তারা যেটা খেতে পারে, তেলের উপরে আপনি স্বাভাবিকভাবে এখন ডিউটি কিছু রেহাত করে দেন, তেলের দাম কমে যাবে। এখানে যারা চক্র আছে, সে চক্র ভেঙে চুরমার হয়ে যাবে। চিনির উপরে আপনি একটা রেহাত করে দেন। নিজামুদ্দিন, এর আগেও শুল্ক ছাড় দেওয়া হয়েছে বিভিন্ন সময়, আপনি জানেন। তার কি প্রভাব পড়েছে বাজারে? আমরা যখন সেখানে সীমিত পর্যায়ে দিয়েছে, সীমিত পর্যায়ে দামটা কমেছে। এখন আপনি নিজাম ভাই একটু রং ইনফরমেশন, জাহিদ ভাই, ওইখানে আপনার যে ছাড়টা দিচ্ছে, ধরেন কেজি প্রতি 50 পয়সা ছাড় দিচ্ছে, কিন্তু ডলার তো বাড়ছে আপনার 2 টাকা। আমি আরেকটা জায়গায় আসছি, দেখেন আমার সাধারণ পাবলিক রমজান মাসে দেখেন আপনি, তারা সাধারণ খেজুর খাবে। কোনটা? জাহিদি খেজুর খাবে, নর্মাল যেটা আমাদের আরাবিয়ান কান্ট্রিতে যারা উটে যেটা খায়, এটাই আমরা খাবো, এটাই হলো আমাদের নিয়ম। আমার তো 1000 টাকা 1200 টাকা এই খেজুর দরকার নেই। এখন আপনি খেজুর নিয়ে আসেন বা ইম্পোর্ট করে দামিটা ডিক্লেয়ার দিলেন আপনি যে আমার এখানে নর্মাল খেজুর, তো সরকার সেখানে রাজস্ব থেকে বঞ্চিত হইতেছে। কিছু কিছু আইটেম আছে, এটা বাদই দেওয়া উচিত আমি মনে করি। কারণ হচ্ছে বিলাসী পণ্য, এই মুহূর্তে ডলার সংকট, বিলাসী পণ্য দরকার নেই। আমার বিলাসী পণ্য বাদ দিয়ে, মাননীয় প্রধানমন্ত্রী নিজেই বলেছেন যে বিলাসী পণ্য বাদ দিয়ে নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো, সেগুলো আমরা করি, এবং আমাদের ক্ষুদ্র মাঝারি শিল্প বাঁচিয়ে রাখার জন্য যে এলসিগুলো দরকার, সেগুলো আমরা করি। এবং আজকে যারা মৌলভীবাজার বলেন, সারা বাংলাদেশে যারা বাজার কেন্দ্রিক যে সকল ইম্পোর্টার আছেন, তারা যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো ইম্পোর্ট করতেছে, সেদিকে আমরা একটু ফোকাস দিই। যে তারা যদি সাপ্লাই চেইনটা ঠিক রাখে, তাহলে কিন্তু আমাদের ভোক্তা পর্যায়ে যারা আমরা আছি, সকলে কিন্তু আমরা একটা সহনীয় বাজার নিয়ে কিন্তু আমরা বাজার করতে পারতেছি, এবং আমাদের একটা সাধ্যের ভিতরে থাকতেছে। তাহলে কিন্তু এই বাজেটে কি হইলো না হইলে বিশ্লেষণে কিন্তু আমার জনগণ সবাই কিন্তু সেখানে যাবে না, তাই না? তো আমি মনে করি যে আসলে এই বিষয়গুলো এনবিআরের এবং মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টিতে থাকা উচিত, এবং অবশ্যই এইটা হওয়া উচিত, কার্যকর হওয়া উচিত, সাময়িকের জন্য হলেও হওয়া উচিত। আজকে দেখেন আপনি আলুর বাজার, আমাদের ইন্ডিয়াতে যে আলু আছে, সেই আলুটা এখন বলতেছে আজকে রেট আছে 27 রুপি, ভালো গ্রেডেরটা। তো সেটা আমাদের যদি এখানে চলে আসে 7%, 7 টাকা থেকে 8 টাকা পার কেজি ডিউটি আছে। তো এই সময় আমাদের আলু যেহেতু ক্রাইসিস, আমাদের মৌসুমি যেহেতু একটা সবজি হয় নাই, তো সেই ক্ষেত্রে এটা রেহাত করা উচিত। তাহলে কিন্তু আমরা অল্প টাকার ভিতরে কিন্তু আলুটা খেতে পারতেছি। তো এই যে আমাদের কতগুলো বিষয় আছে, এবং বাংলাদেশের কিছু কিছু জিনিসের উপরে, ধরেন আপনার আম, আমরা কিন্তু রপ্তানি করতে পারতেছি না। আমরা কিন্তু যা হচ্ছে ম্যাক্সিমাম কিন্তু খেয়ে ফেলতেছি। 1% আমাদের রপ্তানি নেই। কেন নেই? সেখানে বড় জটিলতা আছে। কি জটিলতা? দেখেন আপনি, বিমানের স্পেস খালি যাবে, সিট খালি যাবে, ওয়েট নিতে পারতেছে, কার্গো নিতে পারতেছে, বাট প্রবলেমটা একটাই যে সেখানে ফ্রেট বেশি। আজকে মিডল ইস্টে যদি আমার দেশের আম, কাঁঠাল রেগুলার ফ্লাইটে যদি যেত, আজকে যে সুন্দর সুন্দর ফ্লাইটগুলো আছে সেগুলো যায়, বা আমাদের যেগুলি এখন একটু নর্মাল আছে ফ্লাইট, সেগুলোকে কার্গো ফ্লাইট বানানো হয়, সেগুলো যদি মিডল ইস্টে শুধু আমরা আম পাঠাই, আজকে দেখেন আপনি মিডল ইস্টে
আমাদের দেশের মতো আম কোথাও কিন্তু ভালো আম নেই, ভালো এত সুস্বাদু আম নেই, সুস্বাদু কাঁঠাল নেই, এই যে সুস্বাদু লেচু নেই। গত 2 দিন আগে আপনি জানেন যে 10টা অ্যাম্বাসেডর রাজশাহীতে গিয়েছিলেন, 2 জন সচিব মহোদয় গিয়েছিলেন শুধু আম রপ্তানি করার জন্য। এখন ফ্রেট যদি থাকে আমার 150 টাকা, প্রসেসিং কস্ট আছে আরও 30 টাকা, এরপরে হলে গিয়ে আমাকে কিনতে হবে 100 টাকা। তো সেই আমটা আমি ওখানে গিয়ে পাকিস্তান এবং ইন্ডিয়ার সঙ্গে কীভাবে আমি লিড দেবো বলেন? তা আমাকে এখানে ফ্রেট কমাইতে হবে, আমাকে ফ্রেট কমাইয়া আমাকে ডলার আনতে হলে আমাকে এক্সপোর্টও বাড়াতে হবে। আজকে আমাদের কৃষিভিত্তিক যে জিনিসগুলো আছে সেগুলো কিন্তু অবশ্যই আমাদের প্রপারলি প্রিজার্ভ করে হোক, প্রিকুলিং করে হোক, আমাদেরকে সেগুলো রপ্তানিতে থাকতে হবে এবং রপ্তানি করে আমাদেরকে ডলার নিয়ে আসতে হবে। আমাকে রপ্তানি জায়গাটা শুধু গার্মেন্টস দেখলে হবে না, বিকেএমই বিজিএমই অন্য সেক্টর দেখলে হবে না, তারা তো একটা বড় মহা কর্মযজ্ঞের ভিতরে আছে। হ্যাঁ, তাদের পাশাপাশি হলো আমাদের এগ্রিকালচারকে আরও সচেতন করতে হবে, রপ্তানি বাড়াতে হবে। আমরা আরেকটা বিরতি নিব, বিরতির পর আবার আসবো। দর্শক, লেট এডিশনে নিচ্ছি আর একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন এসটিভি রাতের আয়োজন লেট এডিশন। বিরতির পর আমরা আবার ফিরছি আলোচনায়। ডক্টর আসন আলম পারভেজ, যেটি নিয়ে আমরা আলোচনা করছিলাম, বিশেষ করে একটি বড় খাত, আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা, অনিয়ম দুর্নীতি রোধ করা, নানা বিষয়ে যে সংস্কারমূলক পদক্ষেপ নেওয়া প্রয়োজন। আপনি কি মনে করেন যে এখন এই মুহূর্তে বাংলাদেশ যে অভিযান চলছে, আমরা দেখছি যে অনেকের বিরুদ্ধে অনেক অভিযোগ আসছে, তাদের বিরুদ্ধে দুদক ব্যবস্থা নিচ্ছে, এই ধারা কি আরও জোরালো করা উচিত কিনা, যে অ্যাটলিস্ট বাংলাদেশের অর্থনীতিকে বাঁচানো? আলবৎ জোরালো করা উচিত। আলবৎ আমার প্রধানমন্ত্রী এ ব্যাপারে উনি স্ট্রিক্ট হবেন এবং ওনার হাতে লিস্ট আছে 140 জনের মতো, এবং আপনার বড় বড় যাদের বিচার হচ্ছে ওরা সব 100-এর নিচে, ওরা কম্পিটিশনে 100-এর উপর আসতে পারেনি। তো আপনার এইটা অব্যাহত থাকবে। কিন্তু আমার যেটা মনের দুঃখ, বঙ্গবন্ধুর মেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই এমন একটা পরিবেশের মধ্যে গত 15 বছরে ঢুকেছেন যে আমি এটা এই ইকোনমিক ডিসিপ্লিন আনার ক্ষেত্রে আমি আগামী 5 বছরও কেউ কিছু করতে পারবে না, আপানা। কারণ আপনি যে নামগুলো নিলেন, ব্যাংকিং সেক্টর, যে ব্যাংকের মালিক সে ইন্স্যুরেন্সের মালিক, যে ইন্স্যুরেন্সের মালিক সে আপনার লিজিং কোম্পানির মালিক, যে ইটার মালিক সে সোয়াবিন তেলের টপ ইম্পোর্টার। তো পুরো রাষ্ট্র ব্যবস্থাটা সিন্ডিকেটের হাতে জিম্মি হয়ে গেছে। এই সিন্ডিকেট বাজারে কথায় যে সিন্ডিকেট, সেই সিন্ডিকেট নয়। এই সিন্ডিকেটের এরা সব আমার বন্ধু, এরা সব আমার আত্মীয়, এরা সব আমার সহপাঠী। তো আমি তো তাদের মান সম্মান রক্ষা করার জন্য এখানে নাম বলতে পারবো না। তার মানে আমি বলতে চাচ্ছি টু মাচ অফ, দুটো কথা বলে শেষ করে দিই, ব্ল্যাক মানি ড্রাইভস হোয়াইট মানি অ্যাওয়ে, 1 নম্বর কথা। আর টু মাচ অফ ওয়েলথ যখন অ্যাকুমুলেট হয় তখন ওয়েলথ ম্যানেজমেন্ট ভেঙে পড়ে। আমাদের এই দুটো সিনড্রোম আছে। ব্ল্যাক মানি ইজ ড্রাইভিং আউট হোয়াইট মানি ফ্রম দ্য সার্কুলেশন, and too much of concentration of wealth আর্থিক খাতে বিশৃঙ্খল করেছে। এই দুটো 4টেখানি কথা না। আপা একা পারবে, আমরা সবাই চোর, আর আপা একা সামলাবে, আমি মনে করি এটা খুব ডিফিকাল্ট। জি, ডক্টর হাসান আলম পারভেজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হাতে সময় নিয়ে আলোচনা শেষ করতে চাই। হাজী আজমল হোসেন বাবলু, যেটি প্রফেসর একটি কথা উল্লেখ করেছেন যে রাষ্ট্র ব্যবস্থাই একটা সিন্ডিকেট, সেখানে মানে তিনি অনেকটা হতাশ যে আসলে সম্ভব না যেখানে সবাই চোর। রাষ্ট্র কীরকম হতাশ আমি জানি না, কিন্তু পারভেজ ভাইরা আপনি যে প্রশ্ন করলেন, ও আমি আরও বেশি হতাশা আপনার প্রশ্নতে। যে আপনি বললেন যেভাবে তদন্তে নামছে, কোনটা তদন্ত নামছে বলেন, দিয়ে একজনের নাম বলেন। আমরা শুরু করছি, আমরা দেখছি গণমাধ্যমে তো আমরা অনেকের নাম পাইতাছি, বলেন দেখি। আবার স্বরাষ্ট্রমন্ত্রী বলছে এখন পর্যন্ত কাগজপত্র যা পাওয়া গেছে মাত্র সব ঠিক আছে। শুনেন, মাত্র 2 জনের তদন্ত নামছে, এই ছাগলমতি আর পাগল বেনজির, এই 2 জন। আর বাগবাগিগুলি যে এই আপনাদের সুবাদে, আপনাদের মিডিয়ার সুবাদে যাদের নাম আসলো, বলেন তো কার বিরুদ্ধে অ্যাকশনে গেছে গভর্নমেন্ট বা এদেশের রাষ্ট্র ব্যবস্থাগুলি?
অনেকের নামই তো আসলো এর ভিতরে। দুদক অনেকের বিরুদ্ধে তদন্ত করছে এবং সেটা ধারাবাহিক প্রক্রিয়া। ধারাবাহিক শুনেন, ওদের বেলায় ধারাবাহিক প্রক্রিয়া, আর আমি আপনার হইলে ওই সাইড দিয়ে আজকে দেশ ছেড়ে চলে যেতে হইতো। অতএব যদি ধরার ইচ্ছা থাকে, আমার মনে হয় এইটাই একটা একদম মানে মুখ্য সময়। এই সময়টা মাননীয় প্রধানমন্ত্রীর কাজে লাগা উচিত এবং এই যে জনগণের পালস, এই পালসটা অন্তত ব্যবহার করা উচিত। আমার মনে হয় এই সুযোগ যদি এই সরকার যদি মিস করে, এই ট্রেন যদি মিস করে, ওরা তো সবসময় বলে যে বিএনপি ইলেকশনের ট্রেন মিস করছে। আমি আজকে আপনার চ্যানেলের মাধ্যমে বলে যাচ্ছি যে এই গভর্নমেন্ট যদি এই সুযোগ মিস করে, এই ট্রেন যদি মিস করে, এইটার গুনতে হবে, খেসারত দিতে হবে এই গভর্নমেন্টের। বাকি আছে কতটা যে খেসারতটা দিতে হবে, এইটা একটা সুযোগ আছে। এই সুযোগে ব্যবহার করে এই যে চিহ্নিত যেগুলি করছে আপনাদের গণমাধ্যম, যাদেরকে চিহ্নিত করছে, এবং আজকে একটা চ্যানেল দেখলাম যে আওয়ামী লীগ বলতে বলতে আপনাদের সাংবাদিক, সিনিয়র সাংবাদিক গলা শুকায় ফেলা দেয়। আজকে দেখলাম সুর চেঞ্জ। এই যে সুর চেঞ্জ, মানুষের তো একটা মিনিমাম মানুষত্ব বোধ আছে, এইটা কিন্তু এখন কাজে লাগতেছে মানুষের। কারণ আজকে অন্য কোনো কারণে সুদ চেঞ্জ হয় নাই তো? না, অন্য কোনো কারণে চেঞ্জ হয় নাই। আপনি যতই অন্যায় করেন না কেন, আপনার কিন্তু দিন শেষে এই দেশ আমরা শেষ করবো আলোচনা। বাবলু ভাই, আমরা আসলে হতাশ হতে চাই না, আশা রাখতে চাই প্রত্যাশার জায়গায়, কারণ দেশটি সবার, আমাদের সবার, এবং দেশ যাতে ভালো চলে, দেশের ভালো হয় সেই চিন্তা করতে চাই। মোহাম্মদ নিজামুদ্দিন, আলোচনার শেষ দিকে চলে এসেছি। আপনি শুনলেন হতাশার অনেক কথা, অনেক নিরাশার জায়গা, আশার কথা কোথায়? আসার কথা হলো যে আসলে ওই আমাদের বাবলু সাহেব যে কথাটা বললেন যে দুইজনের একটা দৃষ্টান্ত দিল, আমি দুইজনের দিয়ে দৃষ্টান্তে বিশ্বাসী নয়। তার কারণটা হয়েছে যে আপনার টেকসই কাজ করার জন্য সড়ক ও জনপথ, আমাদের রাস্তাঘাট যে নির্মাণ হচ্ছে, আপনি সেখানে ধরতে হবে আপনাকে। সেখানে একদম টপ টু বটম প্রত্যেকটা জেলায় 64 জেলায় 64 জন নির্বাহী প্রকৌশলী রয়েছেন। তাদের কাছ থেকে জবাবদিহিতা নিতে হবে যে আমি এবার তোমাকে বাজেট দিলাম রাস্তার জন্য, কতটুকু তুমি কাজ করলা। আগে আপনি ডিপার্টমেন্ট বাই ডিপার্টমেন্ট যেভাবে যদি ওইভাবে চিরুনি অভিযান করে, শুদ্ধি অভিযান করে, না আমি বলি প্রকৌশলী বলেন তো আগে আমি বলি ক্ষেতের জন্য, না আগে আপনাকে টেকসই, না বেড়াই খ্যাত না, যেটা হলো টেকসই বাংলাদেশ করার জন্য যে রাস্তাঘাট থেকে শুরু করে, স্থানীয় সরকার থেকে শুরু করে যে সকল আজকে আমাদের রাস্তাঘাট নির্মাণ হচ্ছে, যে রাস্তাঘাটে আপনি 2 বছর না গেলে সে রাস্তাঘাটের আপনি সেগুলি ঠিকভাবে মেজারমেন্ট পাচ্ছেন না, এই রাস্তায় গাড়ি পড়ে যাচ্ছে, বিভিন্ন রকম দুর্নীতি হচ্ছে, আপনি ও জায়গাটাও দেখতে হবে আপনাকে খুব কঠিনভাবে। তার কারণটা ওখানে কিন্তু সরাসরি সরকারের অর্থ বরাদ্দ হচ্ছে। আমি সেই জায়গাটা বলছি যে দুর্নীতিতে যদি আপনি কাউকে ট্রেডমার্ক করেন, যে আপনাকে কিন্তু টপ টু বটম চিরুনি অভিযানে নামতে হবে, ডিপার্টমেন্ট টু ডিপার্টমেন্ট। হ্যাঁ, তো সেখানে আমি মনে করি যে সরকারের যদি সদিচ্ছা থাকে তো নিশ্চয়ই সেখানে সে সফল হবে, এবং সেইটা খুব ভালোভাবে দরকার। এখন দেখা গেছে যে আমার কাছে আমি একজনকে 10 কোটি টাকা দিলাম, একটা স্পিড মানি দিলাম, যদি আমি বলতেই না পারি তাহলে আমি কিন্তু তাকে দোষী সাব্যস্ত করতে পারবো না। তো আমাকে দরকার কোনটা, যে এই যে প্রত্যেকটা সেক্টরের জন্য একটা মনিটরিং সেল দরকার। আজকে আমরা ব্যবসায়ীর এলসি করতে পারতেছি না। আপনি দেখবেন যারা ব্যাংকের মালিক আছে তাদের কিন্তু, যারা ব্যাংকের সাথে সম্পৃক্ত, আমাদের সাবেক চেয়ারম্যান মহোদয় বলছেন, তাদের কিন্তু এলসি থেমে নাই, তাদের বিজনেস কিন্তু বালকে চলতেছে। বাট আমরা কিন্তু 2 লাখ টাকার একটা ডলারের এলসি খুলতে গেলে আমাদের জন্য সমস্যা হবে, কিন্তু তাদের জন্য কিন্তু 10 কোটি 20 কোটি ডলারের এলসিতেও সমস্যা হবে না। তাহলে এই যে জায়গাটা বিভেদ করা। আরেকটা জিনিস আমি তাকে বলবো যে ব্যবসায়ী সিন্ডিকেট, এটা ব্যবসায়ী না, ব্যবসায়ী যারা ভালো ব্যবসায়ী, ব্যবসা করাটা হচ্ছে ইমানি একটা দায়িত্ব, এবং আমাদের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসাকে হালাল করেছেন। তো সেখানে আমি মনে করি যারা ভালো ব্যবসায়ী তারা কিন্তু সিন্ডিকেটের লোক নয়, তারা মুসলিমে কয়েকজন লোক, তাদের প্রতি মাননীয় প্রধানমন্ত্রী এবং বিভিন্ন দপ্তর, বিভিন্ন গোয়েন্দা দপ্তর, বিভিন্ন শুল্ক অধিদপ্তর তারাই জানেন সেটা ভালো কিছু। কিন্তু আমি মনে করি যে যারা ভালো ব্যবসায়ী তারা এই ব্যবসায়ী সিন্ডিকেটের কেউ নয়, তারা অসাধু ব্যবসায়ী হিসেবে এই সমাজে চিহ্নিত, এবং তারাই একমাত্র আজকে ধরেন আপনার যে নিত্যপণ্য জিনিসের দাম তারাই কন্ট্রোলে রাখে, তারাই বাড়ায়, তারাই কারা একটু মুনাফাখোরদের অসাধু ব্যবসায়ী না, অসাধু ব্যবসায়ীরা কারা? অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট, যে উনি যে বললেন
যে সারা মানে উনি বলতে ব্যবসায়ী চাচ্ছেন syndicate। সাধুরা ছাড়া হ্যাঁ আর সব ব্যবসায়ী পেশায় syndicate, আমি বলছি অসাধুরা আছে। ব্যবসায়ী syndicate যেটা এইভাবে নয়, অসাধু ব্যবসায়ী, সে তো ব্যবসায়ীর ভিতরে পড়ে না, তার নিজেরটাকে সে বড় করে দেখছে। সর্বশেষ নিজাম দেশ ভাই, এবং জাতির জন্য সে সরকারের দেখে নাই। সদিচ্ছা থাকতে হবে, এবং এই সদিচ্ছা যদি না থাকে, ওই সিন্ডিকেট বলি আর আমি এই ঘুষখোর সুদখোর যাই বলি না কেন, কোনো কাজে আসবে না। সবশেষে আসলে রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন। আমরা আলোচনা শেষ করতে চাই, যে হাতে সময় নেই। হাজী মোহাম্মদ নিজামুদ্দিন, অধ্যাপক আহসান আলম পারভেজ এবং হাজী আজমল হোসেন বাবলু, আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ। দর্শক জানিয়ে রাখি, লেট এডিশন পুনঃপ্রচার হয় সকাল ৮টায়। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, এসএটিভির সঙ্গেই থাকুন।